সো আগামীকাল সন্ধ্যাবেলায় কলকাতা মিনি ডার্বি ইস্টবেঙ্গল মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিংয়ের যুবভারতীতে। এই ম্যাচটা 21 তারিখে হওয়ার কথা ছিল, ম্যাচটা ডিউ টু ঈদ শিফটেড হয়েছে এবং আগামীকাল সন্ধ্যেই এই ম্যাচ হবে। ঠিক 16 দিন পর মোহামেডান স্পোর্টিং মাঠে নামছে, ঠিক 9 দিন পর ইস্টবেঙ্গল মাঠে নামছে। 2 শতাব্দী প্রাচীন ক্লাব, তাদের দুরকম চিন্তাভাবনা কালকের ম্যাচের জন্য থাকবে। একদিকে ইস্টবেঙ্গল, তারা খুব সুন্দর শুরু করেছিল কিন্তু পরপর 3 ম্যাচে তাদের কাছে জয় নেই। তারা চেষ্টা করবে কালকের ম্যাচ থেকে জয় তুলে নিয়ে 3 পয়েন্ট তুলে নিয়ে এবং একটা কনফিডেন্ট উইনকে অ্যাচিভ করে নিয়ে আবারও লিগ উইনারের যে রেসটা রয়েছে সেই রেসে স্ট্রংলি ঢুকে যেতে। কারণ আজ এফসি গোয়া তারা কিন্তু চেন্নাইন এফসির সাথে ড্র করেছে, তো তাদের পয়েন্ট লসের যে আপাতত অবস্থা রয়েছে সেটাকে ইস্টবেঙ্গল কিন্তু আগামীকালের ম্যাচে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবে। উল্টো দিকে মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু আপাতত খাবি খাচ্ছে, তারা হাবুডুবু খাচ্ছে, কারণ তারা একটা সিঙ্গেল ম্যাচেও জয় পায়নি, কন্টিনিউয়াসলি তারা হারছে এবং অলরেডি মোহনবাগানের কাছে তারা 5-1 গোলে থ্র্যাশড হয়েছে এবং তাদের যে সিচুয়েশন সেই সিচুয়েশনে তারা কিন্তু রেলিগেশন ব্যাটেল করছে এসসি দিল্লি এবং কেরালা ব্লাস্টার্সের সাথে। এবং সেই জায়গা থেকে মেহরাজউদ্দিন ওয়াডু, এক্স ইস্টবেঙ্গল প্লেয়ার, সে কিন্তু অবশ্যই চেষ্টা করবে মোহামেডান স্পোর্টিংকে একটা ভালো রেজাল্ট এই ম্যাচে তুলে এনে দিতে। কারণ একদিকে যেমন সেই রেলিগেশন ব্যাটেলে কিছুটা তারা ওপরের দিকে উঠে আসতে পারবে, একটু বেটার জায়গাতে থাকতে পারবে, উল্টো দিকে প্লেয়াররা তারাও কিন্তু একটা ভালো মোটিভেশন পাবে যদি এই ম্যাচ থেকে পজিটিভ রেজাল্ট বার করে নিতে পারে। কিন্তু ইজি হবে কি, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ দুটো টিমের যে শক্তি রয়েছে, যে স্ট্রেংথ রয়েছে বেঞ্চে, সেইটা কিন্তু একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তো সেটাই অবশ্যই আজকের এই ভিডিওতে ডেফিনেটলি কথা বলবো, ইন ডিটেলসে কথা বলবো। তো শুরু করা যাক ভিডিওটা। প্রথমে বলা যাক ইস্টবেঙ্গলকে নিয়ে, কারণ ইস্টবেঙ্গলের এই মুহূর্তে সব কিছুই রয়েছে। ইস্টবেঙ্গলের কাছে এই সিজনে অনেক বেটার কিছু করার মোটিভেশন রয়েছে, ইস্টবেঙ্গলের কাছে অনেক বেটার একটা স্কোয়াড রয়েছে, একটা ভালো মিডফিল্ড রয়েছে, ইস্টবেঙ্গলের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে একজন খুব কোয়ালিটি ফরেন স্ট্রাইকার রয়েছে এবং তার সাথে বেশ কিছু ইয়াং ইন্ডিয়ান অ্যাসপায়ারিং কিছু ট্যালেন্টস রয়েছে যারা অবশ্যই ইস্টবেঙ্গলের ভালো কিছু করার জন্য ভূমিকা নিতে পারে। কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল যেভাবে শুরু করেছিল তারপরের যে 3টে ম্যাচের রেজাল্ট, সেটা কখনোই কিন্তু ইস্টবেঙ্গল প্লেয়ারদেরকে এবং অবশ্যই ইস্টবেঙ্গল ফ্যানেদেরকে খুব একটা ভালো মোটিভেশনের জায়গাতে রাখছে না। জামশেদপুর ম্যাচ ইস্টবেঙ্গল 1-0 গোলে ফার্স্ট হাফে লিড করছিল, সেকেন্ড হাফে 2 গোল এবং সেই ম্যাচ হারে। দ্বিতীয় ম্যাচটা গোয়ার এগেনস্টে প্রচুর চান্স তৈরি করেছিল, 20টা শট নিয়েছিল, জাস্ট 2 অন টার্গেট গেছিল, একটাও তারা গোল বার করে আনতে পারেনি এবং ম্যাচটা ইস্টবেঙ্গল ড্র করে। 3 নম্বর ম্যাচটা কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে, যে কেরালা রেলিগেশন ব্যাটেল করছিল, সিঙ্গেল একটা ম্যাচে জয় পায়নি, সেইভাবে খুব একটা ভালো কিছু তুলে ধরতে পারেনি এবং তারা হারতে হারতে আপাতত হরিপদ হয়ে গেছে। তাদের এগেনস্টেও কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে গিয়েও ম্যাচটা শেষ মুহূর্তে গোল কনসিড করে ড্র করেছে। তো যে রকম রেজাল্ট ইস্টবেঙ্গলের থেকে এক্সপেক্টেড ছিল সেটা কিন্তু ইস্টবেঙ্গল দিতে পারেনি, না হলে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট ভালো জায়গাতে থাকতো এবং লিগ উইনিংয়ের যে রেসটা রয়েছে সেখানে টপ 3 টিমের মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল 5টা ম্যাচ উইকের পর ডেফিনেটলি থাকতে পারতো। বাট এই ম্যাচটাও যদি ইস্টবেঙ্গল জিততে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল পৌঁছে যাবে 11 পয়েন্টে এবং প্রত্যেকেই কিন্তু পয়েন্ট লস করছে। জামশেদপুর তারা ব্যাক টু ব্যাক ম্যাচে 1 পয়েন্ট পেয়েছে, পয়েন্ট লস করেছে। মোহনবাগান তারা ব্যাক টু ব্যাক ম্যাচে পয়েন্ট লস করেছে, তারা 2টো ম্যাচ থেকে 1 পয়েন্ট তুলেছে, পয়েন্ট লস করে তারাও 13 পয়েন্টে রয়েছে। একমাত্র মুম্বাই সিটি এফসি তারা একটা ভালো সিচুয়েশনে রয়েছে, তারা 14 পয়েন্টে রয়েছে, তারা এখনও অবধি কোনো ম্যাচ হারেনি, বাট তারাও ড্র করেছে এটসেট্রা রয়েছে, পয়েন্ট লসের জায়গাতেও তারা রয়েছে। বেঙ্গালুরু এফসি আজকে ইন্টারকাশিকে হারিয়েছে, তারা 11 পয়েন্টে রিচ করেছে। যেটা আগেই বললাম যে এফসি গোয়া তারা অলরেডি আজকে পয়েন্ট লস করেছে, তারা 10 পয়েন্টে রিচ করেছে। তো ইস্টবেঙ্গলের কাছে কিন্তু সুযোগ রয়েছে বেঙ্গালুরু এফসিকে টপকে গিয়ে 4 নম্বর প্লেসে আবারও নিজেদেরকে তুলে আনার। এবার সেটা কতটা কালকের ম্যাচে প্লেয়ারদেরকে এক্সট্রা মোটিভেশন দেয় সেটা হবে দেখার বিষয়। কিন্তু মোটিভেশনের ক্ষেত্রে যদি সবথেকে বেশি কোনো কিছু রোল প্লে করে তাহলে সেটা অবশ্যই কিন্তু উল্টো দিকে মোহামেডান স্পোর্টিংয়ের সিচুয়েশন। মেহরাজউদ্দিন ওয়াডু যে টিমটা পেয়েছে সেটাকে দিয়ে তিনি হয়তো ভালো কিছু করানোর চেষ্টা করছেন, কিন্তু ডিফেন্স তার এতটা উইক, ডিফেন্সিভলি তারা এতটাই ব্যালেন্স ধরে রাখতে পারছে না, সেই কারণে তারা অলরেডি 10টা গোল কনসিড করেছে। এক পাশে সরিয়ে দাও, মোহনবাগানের বিরুদ্ধেই একটা ম্যাচে তারা কিন্তু 5খানা গোল কনসিড করেছে। তো এটা একটা বিরাট বড় ইস্টবেঙ্গল প্লেয়ারদের কাছেও মোটিভেশনের জায়গা হবে যে মোহনবাগান যে রেজাল্টে জিতেছে সেই রেজাল্টের কাছাকাছি একটা রেজাল্ট নেওয়া। সেই দিক থেকে দুটো বিষয়, গোল ডিফারেন্সটা বাড়বে, প্লেয়ারদের মনোবল বাড়বে এবং অবশ্যই জয়ে শুধুমাত্র ফেরা না, একটা কনফিডেন্ট জয়ের মাধ্যমে কিন্তু ইস্টবেঙ্গল কামব্যাক করতে পারবে। তো এটা হচ্ছে ইস্টবেঙ্গলের কাছে সবচেয়ে বড় মোটিভেশনের জায়গা যে
উল্টো দিকে এমন একটা টিম রয়েছে যারা এখনও অবধি ছন্দ খুঁজে পাওয়া তো দূরের কথা, বা কোনো রকমভাবে নিজেদের মোটিভেশন খুঁজে পাওয়া তো দূরের কথা, তার কাছাকাছি অবধি কিন্তু তারা যেতে পারেনি। কিন্তু এটাও ঠিক কথা যে অলওয়েজ আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন লিগে যারা ইনিশিয়ালি একদম পুয়ারলি আন্ডার ডগ হয়ে নামে, তারাও কিন্তু অনেক সময় উল্টো দিকের বড় টিমকে বা ভালো টিমকে বেগ দিয়ে দেয়। একটা সময় কলকাতা ময়দানে একটা পরিচিত কথা ছিল যে পচা শামুকে পা কাটা। সেটা ডেফিনেটলি আজকের দিনে দাঁড়িয়ে অনেক চেঞ্জ হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সেইভাবে ছোটো ছোটো টিমগুলোতেও যে বিরাট ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্ট কোনো প্লেয়ার রয়েছে ম্যাচ বার করে দিতে পারে তা কিন্তু নয়। যেটা একটা সময় ছিল যে ছোটো ক্লাব হলেও সেখানে খুব ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়ান্ট প্লেয়াররা খেলতো, পরে তারা সেই পারফরমেন্স দিয়েই বড় ক্লাবের নজর কাটতো। মোহামেডান স্পোর্টিংয়ে সেই সিচুয়েশনটাও নেই। মানে সেই অর্থেও যারা রয়েছে তাদের মধ্যে এতটাও অন্ততপক্ষে লাস্ট যতগুলো ম্যাচ ওরা আইএসএলে খেলেছে সেখানে সেই জিনিসটা লক্ষ্য করা যায়নি যে এই প্লেয়াররা না নিজের হাতে একটা ম্যাচ বার করে দিতে পারে। মাঝে সাঝে কিছু মিনিটস তারা ভালো ফুটবল খেলেছে, কিন্তু কন্টিনিউয়াসলি আমি একা দায়িত্ব নিচ্ছি, আই ক্যান বিট দ্য অপোনেন্টস ডিফেন্স, সেরকম কিন্তু লক্ষ্য করা যায়নি। ইভেন ডিফেন্সিভলিও গৌরব বোরা রয়েছে, হীরা মণ্ডলরা রয়েছে, বাট সেই অর্থে যে ভালো ডিফেন্স সেটা কিন্তু আমরা দেখিনি। এবার দেখা যাক কালকের ম্যাচে কি হয়। ইস্টবেঙ্গলের জন্য সবথেকে বড় যে টকিং পয়েন্ট রয়েছে আমার পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে কোচ। ডেফিনেটলি টিম ভালো, কোচ হিসাবে অস্কার ব্রুজো ইনিশিয়ালি তিনি ইমপ্রেস করেছিলেন, কিন্তু যে বিষয়টা তার ক্ষেত্রে লাস্ট সিজনেও দেখা গিয়েছিল সেটা কিন্তু রিপিট হচ্ছে। এবার এই ট্রাঙ্কেটেড সিজনে সেটা যদি রিপিট হয়, তোমার কিন্তু কামব্যাকের রাস্তা নেই। তুমি যে ভুলটা করছো সেই ভুলটা তোমার ওই ম্যাচের রেজাল্টেই কিন্তু একদম ছবি হয়ে গেল, যে পরবর্তী যে লেগটা আসবে তুমি ছবিটা চেঞ্জ করতে পারবে সেই সুযোগটা কিন্তু থাকছে না। অর্থাৎ এই যে কোথাও ট্যাকটিক্যাল একটা ফেলিওর অস্কার ব্রুজনের মধ্যে রয়েছে, এবং খুব হাই টাইমে, খুব ইম্পর্টেন্ট টাইমে তিনি যেভাবে নিজের কাছে ঘেঁটে যান, নিজের স্ট্র্যাটেজিতে ঘেঁটে যান, এটা কিন্তু ইস্টবেঙ্গলকে সাফার করাচ্ছে। এই জায়গাটা যদি কোচ কিছুটা বদলে দিতে পারেন টিমের মধ্যে, বেশি বেশি করে অন্যদিকে ফোকাস না দিয়ে শুধুমাত্র ম্যাচের ওপর, শুধুমাত্র লিগের ওপর, প্লেয়ারদের পারফরমেন্সের ওপর, তাদের দায়িত্বের ওপর তিনি যদি ফোকাস করেন, আমার পার্সোনালি মনে হয় যে ইস্টবেঙ্গল কিন্তু অনেক বেটার করবে। কারণ ইস্টবেঙ্গলের মধ্যে এই ট্রাঙ্কেটেড সিজনে বেটার করার মতো অনেক মশলা রয়েছে, অনেক মশলা রয়েছে। হয়তো কিছু প্লেয়ার তারা আনঅ্যাভেলেবেল শুরু থেকে ছিল, এখনও অবধি 2-4 জন রয়েছে, সেটা হয়তো ইস্টবেঙ্গলকে কিছুটা ভোগাচ্ছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে তুমি বড় টিম তখনই যখন তোমার 2-4টে অস্ত্র বাইরে থাকার পরেও বা সেইগুলোকে প্রপার ইউজ না করার পরেও তুমি একটা ভালো রেজাল্ট তুলে ধরতে পারছো, তখনই তুমি বড় টিম। আর এই কারণেই কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গল তারা বড় টিম হিসাবে দশকের পর দশক, শতাব্দী জুড়ে ভারতীয় ফুটবলে কিন্তু রাজটা করেছে। দিস ইজ দ্য রিজন যে কোনো একজন প্লেয়ার বা দুজন প্লেয়ার বা 2-3 জন প্লেয়ারের উপর কিন্তু টিমটা নির্ভরশীল নয়। যারা খেলছে তাদের মধ্যে সেই কোয়ালিটি আছে বলেই তারা আজকে মোহনবাগান, ইস্টবেঙ্গলে সই করেছে। তাহলে তাদের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে নিজের টিমকে সাকসেসটা এনে দেওয়ার। যারা নেই তাদের খামতি হয়তো রয়েছে, কিন্তু তাদের জন্যই সবটা খারাপ হচ্ছে। এটা মনে হয় যে ইস্টবেঙ্গলের যে নাম রয়েছে বা ইস্টবেঙ্গলের যে লিগাসি সুনামটা রয়েছে তার সাথে ডেফিনেটলি যায় না। হ্যাঁ, ডেফিনেটলি হয়তো কোচ তার নিজের আত্মপক্ষ সমর্থনে তিনি সেইগুলোকে খাড়া করতে পারেন, বাট আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে ইস্টবেঙ্গল জার্সি বা মোহনবাগান জার্সি তাদের যে ওজন রয়েছে, যে প্লেয়াররা বয়ে নিয়ে যেতে পারে, যে প্লেয়াররা সেটাকে মাঠে রিফ্লেক্ট করাতে পারে, তারাই কিন্তু পরবর্তীতে স্টার হয়, এবং সেটা সবার মধ্যে ক্ষমতাটা থাকা দরকার রয়েছে। তো কোচ একটা বিরাট বড় জায়গা আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের সাকসেসের পেছনে। সেখানে কোচকে সময় যেমন দিতে হবে, কোচকেও ঠিক পাল্টা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা কী চাইছে, ইস্টবেঙ্গলের কি নিডস রয়েছে সেটাকেও বুঝতে হবে, এবং অ্যাকর্ডিং টু দ্যাট তাকে কিন্তু পারফরমেন্স করতে হবে। তিনি সোশ্যাল মিডিয়াতে আসবেন, রিয়েল ফ্যান আর ফেক ফ্যান তিনি ডিভাইড করবেন, এটা কিন্তু ঠিক না। একজন কোচের সাথে এটা খুব একটা মানায় না। যেখানে তার কাছে সাকসেস নেই, তিনি যদি সাকসেস দিয়েই কাজগুলো করতেন সেটাকে সবাই ওয়েলকাম করতো। তো এটা কোচের পার্ট গেল। প্লেয়াররা তাদেরকেও কিন্তু দায়িত্ব নিতে হবে। প্রচুর সিনিয়র প্লেয়ার রয়েছে, ফ্রম ফরেন প্লেয়ার্স টু ইন্ডিয়ান প্লেয়ার্স, দেয়ার আর লটস অফ সিনিয়র প্লেয়ার্স। তাদেরকে ইন্ডিভিজুয়ালি দায়িত্ব নিতে হবে। তারা যদি মনে করে যে আমি সবটা করব, আমি সুপারস্টার হব, আজকের ম্যাচে না আমাকে নিয়ে সারা দিন সারা রাত আগামী কয়েকটা দিন আমাকে নিয়ে কথা হবে সোশ্যাল মিডিয়াতে, এই কনসেপ্ট থেকে তাদের বেরিয়ে আসতে হবে। তাদেরকে ভাবতে হবে যে উই আর প্লেয়িং ফর ইস্টবেঙ্গল, উই আর প্লেয়িং ফর দ্য ব্যাজ, উই আর প্লেয়িং ফর দ্য রেড অ্যান্ড গোল্ড লিগেসি।
তাদেরকে সেই মোতাবেক কিন্তু পারফরমেন্সটা করতে হবে এবং সেই জায়গাতে অনেক বেশি করে টিম গেম খেলা, অনেক বেশি করে দলের স্বার্থে খেলা, এটা কিন্তু করতে হবে। কারণ এই ট্রাঙ্কেটেড সিজন, ছোট্ট সিজন, 13টা ম্যাচের লিগ, যেটা খুবই কিন্তু মানে কি বলবো টাফ, এবং তুমি একবার যদি নিজের মোটিভেশনকে হারিয়ে ফেলো, একবার তুমি যদি ঠিক রাস্তা যেতে যেতে একবার যদি ভুল রাস্তায় ঢুকে যাও, সেখান থেকে ঠিক রাস্তা খুঁজে তুমি যখন পাবে, তুমি দেখবে যে তোমার সামনে কিন্তু রেসে অলরেডি এমন 3টে 4টে 5টা টিম দাঁড়িয়ে গেছে যাদেরকে বিট করা সেটা কিন্তু খুব ইম্পসিবল। এবং সেখানে 1-2 পয়েন্টের যে গ্যাপ, সেটাই দেখা যাবে যে লিগের শেষে কিন্তু খুব ম্যাটার হয়ে যাচ্ছে। তখন তুমি পেছনের দিকে তাকাবে যে কিভাবে আমি কেরালা ব্লাস্টার্সের সাথে ড্র করেছিলাম, কিভাবে আমি গোয়ার ম্যাচটা থেকে উইন তুলে আনতে পারিনি, বা আগামী দিনে এমন হয়তো কিছু ম্যাচ এলো যে ম্যাচ আমরা সবাই ভাবছি যে ইস্টবেঙ্গল না দারুণ কিছু করবে, বাট ইস্টবেঙ্গল সেই পারফরমেন্স তুলে ধরতে পারলো না। অ্যান্ড ইটস নট অ্যাবাউট অনলি ইস্টবেঙ্গল, এটা যে কোনো টিমের ক্ষেত্রে, মুম্বাই, মোহনবাগান, গোয়া, বেঙ্গালুরু, ফর এনি টিম, জামশেদপুর, ফর এনি টিম, তুমি যদি এমন ভাইটাল ম্যাচে কিছু মিস্টেক করে ফেলো, হ্যাঁ তুমি একটা টাফ ম্যাচ সেখানে পয়েন্ট লস করলে, হেরে গেলে, যেমন আমি ইস্টবেঙ্গল জামশেদপুর ম্যাচ নিয়ে কিছু বলবো না, এগিয়ে গেছে, হেরেছে, ঠিক আছে, জামশেদপুরের সেই কোয়ালিটি রয়েছে, কিন্তু এফসি গোয়া ম্যাচটা জেতা দরকার ছিল, কেরালা ম্যাচটা তো অবশ্যই জেতা দরকার ছিল। এই ম্যাচগুলো না পরবর্তী সময়ে কোথাও ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়, যে এই ম্যাচগুলোই হয়তো কোথাও দেওয়াল লিখনটা দিয়ে দিল, যে এর জন্যই আজকে ইস্টবেঙ্গলের এই রেজাল্টটা হয়েছে, 1-2-3 পয়েন্টের যে গ্যাপের জন্য ইস্টবেঙ্গল আজকে সাকসেস পেল না, এই ম্যাচটা হচ্ছে রিজন। তো সেখানে দাঁড়িয়ে কোচকে একটা আলাদা ভূমিকা নিতে হবে, সিনিয়র প্লেয়ারদের ভূমিকা নিতে হবে, এবং অবশ্যই টিমের স্বার্থে পারফরমেন্স করতে হবে। আলাদা করে মোহামেডান স্পোর্টিংকে নিয়ে বলার কিছু নেই, ইসরাফিল দেওয়ান বা হীরা মণ্ডলকে নিয়ে আলোচনা হচ্ছিল, তারা হয়তো মাঠের বাইরে থাকতে পারে, বাট মোস্ট প্রবাবলি হীরা মণ্ডল খেলবে। ইসরাফিল দেওয়ানকে নিয়ে এখনও অবধি কংক্রিট আপডেট আমার কাছে পার্সোনালি নেই। বাকি টিম এই মুহূর্তে রেডি রয়েছে, গৌরব বোরা, মহিতোষ, অনেক সিনিয়র প্লেয়াররা রয়েছে, দেখা যাক কালকের ম্যাচে তারা কতটা ভালো পারফরমেন্স তুলে ধরতে পারে। বাট আমার বাজি কোথাও ইস্টবেঙ্গল স্মুথলি এই ম্যাচটা জিতবে, জেতা উচিত, জেতার মতো কোয়ালিটি রয়েছে। আর গোল অন্তত পক্ষে 3-4টে গোল হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ ইস্টবেঙ্গলের যেরকম মাঝমাঠ রয়েছে, যেরকম ফরওয়ার্ড লাইন রয়েছে, সেটা মোহামেডান স্পোর্টিং কতটা আটকাতে পারবে, কতক্ষণ আটকাতে পারবে, দের ইজ আ বিগ ডাউট। তো তোমাদের কী মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যদি বেস্ট স্টার্টিং 11-এর কথা বলি, তাহলে উইদাউট এনি কী বলবো ওই খিচুড়ি রিসার্চ, আমার পার্সোনালি মনে হয় যে একদম যেটা বেস্ট অপশনস রয়েছে তাদেরকে মাঠে নামানো দরকার রয়েছে। ইন দ্য গোলকিপিং সেকশন অবশ্যই সেখানে প্রভসুকান সিঙ্গিল। সেন্টার ব্যাক ডুয়োতে আমার মনে হয় যে আনোয়ারের সাথে লালচুং নুঙ্গার এবার আসার সময় হয়েছে, ইটস হাই টাইম লালচুং নুঙ্গাকে তার ন্যাচারাল পজিশনে নিয়ে আসা দরকার। রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব, লেফট ব্যাকে জয় গুপ্তা। আমি বলছি যে এটা আমার কাছে বেস্ট প্লেয়িং স্টার্টিং 11। আমি বলছি না যে এটা হয়তো ম্যাচ করতে পারে এই প্লেয়ার কম্বিনেশন, আমি বলছি না, আমি বলছি ইস্টবেঙ্গলের জন্য দিস ইজ দ্য বেস্ট স্টার্টিং 11 রাইট নাও। এবং সেখানে দাঁড়িয়ে আনোয়ার এবং লালচু নুঙ্গা, এই জুটিটাকে এবার দরকার রয়েছে, কারণ জিকসন ওয়াজ প্লেইং গুড, বাট লাস্ট 2-3টে ম্যাচ কিন্তু জিকসন স্ট্রাগল করছে। জিকসনকে প্রয়োজন হলে নাম্বার 8 পজিশনে নিয়ে আসা হোক, ডিফেন্সিভ ব্লকারে নিয়ে আসা হোক, সেই ক্ষেত্রে রশিদ একটু আপফ্রন্টে যেতে পারবে, রশিদ একটু আরও বেশি করে বক্স টু বক্সে যে রোলটা সেটা প্লে করতে পারবে। সেখানে আমার মনে হয় যে জিকসন এবং রশিদ স্টার্ট করুক সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে। অ্যাটাকিং মিডফিল্ডে অবশ্যই মিগুয়েল ফিগুয়েরা, দুটো উইংয়ে অবশ্যই বিপিন এবং তার সাথে এডমন্ড আলরেন্ডিকা, এবং সেন্টার ফরওয়ার্ডে ইউসুফ এজাজারি। 3জন ফরেনার নিয়ে স্টার্ট করো। অপোনেন্ট তো ভাই মোহামেডান স্পোর্টিং, তাদের কোনো ফরেনারে নেই, তো তোমার যে 3জন ফরেনার রয়েছে তারা আপাতত ফর্মে রয়েছে, তারা আপাতত বেস্ট পারফরমেন্সটা দিচ্ছে, এবং তাদের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার। তো 3জনকে নিয়ে স্টার্ট করো না। তোমার ইন্ডিয়ান প্লেয়াররা দেয়ার মানে ওয়েল ইকুইভ্যালেন্ট টু, মানে কি বলবো, অলমোস্ট ফরেনার্স। কিছু প্লেয়ার্স এমন রয়েছে যেমন আনোয়ার, জিকসেন, যেমন এডমুন্ড, তারা কোনো ফরেনারের থেকে কিন্তু কম কিছু পারফরমেন্স আপাতত ইস্টবেঙ্গলে দিচ্ছে না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার কাছে এটা ইস্টবেঙ্গলের জন্য বেস্ট স্টার্টিং 11। কতটা অস্কার ব্রুজোর সাথে সেটা ম্যাচ করে, কতটা অস্কার ব্রুজো চিন্তাভাবনাতে কী রয়েছে, সেটা তো কালকে আমরা বুঝতে পারবো, দেখতে পারবো, এবং ম্যাচ হওয়ার পর অবশ্যই দেখা হবে পোস্ট ম্যাচ রিভিউতে। ততক্ষণ অবধি থ্যাংক ইউ, গুড বাই। আর অবশ্যই তোমাদের যা কিছু ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং দিস ম্যাচ কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।